তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে 4 দাগ থেকে আলোচনা করছি। এর আগের ক্লাসে আমি প্রথম 3টে প্রশ্ন আলোচনা করেছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য আইন 2000 এর প্রধান বৈশিষ্ট্য। দেখো, ভারতে বিপুল জৈব সম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষা করার উদ্দেশ্যে ভারত সরকার 2002 সালে এই গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করে। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে ত্রিস্তরীয় পরিচালনা ব্যবস্থা। জীববৈচিত্র্য রক্ষায় এই আইনটি সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি ত্রিস্তরীয় কাঠামোর ব্যবস্থা করা হয়েছে। জাতীয় স্তরে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, রাজ্য স্তরে স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড এবং একেবারে স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা স্তরে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, দেখো, সম্পদের সংরক্ষণ ও সুস্থায়ী ব্যবহার। এই আইনের প্রধান লক্ষ্য হলো উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন প্রজাতি রক্ষা করা এবং প্রাকৃতিক সম্পদের এমনভাবে ব্যবহার নিশ্চিত করা যাতে আগামী প্রজন্মের জন্য তা সুরক্ষিত থাকে। মানে বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষায় একটি বিশেষ নজর দেয়া। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঐতিহ্যবাহী জ্ঞানের আইনি সুরক্ষা। যুগ যুগ ধরে স্থানীয় আদিবাসী ও সাধারণ মানুষের কাছে গাছপালার ঔষধি গুণ সম্পর্কে যে প্রথাগত বা ঐতিহ্যবাহী জ্ঞান রয়েছে তাকে সুরক্ষিত রাখা এই আইনের অন্যতম কাজ। বিনা অনুমতিতে এই জ্ঞানের বেআইনি বাণিজ্যিকরণ এটি কঠোরভাবে রোধ করা। তারপরে জৈব সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ। কোনো বিদেশি নাগরিক বা বিদেশি সংস্থা সরাসরি ভারতের কোনো জৈব সম্পদ গবেষণার কাজে বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে তা অবশ্যই জীববৈচিত্র্য কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। তারপর সম্পদের ন্যায়সঙ্গত বণ্টন। ভারতের নিজস্ব জৈব সম্পদ ব্যবহার করে যদি কোনো সংস্থা বাণিজ্যিকভাবে লাভবান হয় তবে সেই লাভের একটি নির্দিষ্ট অংশ স্থানীয় মানুষের কল্যাণে ন্যায়সঙ্গতভাবে বণ্টন করার কথা এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে। জীববৈচিত্র্যে ঐতিহ্যবাহী স্থান ঘোষণা। রাজ্য সরকারগুলি স্থানীয় কর্তৃপক্ষের সাথে বিস্তারিত আলোচনা করে জীববৈচিত্র্যের দিক থেকে গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ এলাকাগুলিকে জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করতে পারে, যাতে এলাকাগুলি সরকারিভাবে সংরক্ষিত হয়। পরের প্রশ্ন, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী? সংজ্ঞা পটভূমি দেখো, এখানে বলা হচ্ছে বায়ু দূষণের ক্রমবর্ধমান ভয়াবহতা থেকে পরিবেশ ও মানব স্বাস্থ্যকে রক্ষা করার উদ্দেশ্যে ভারত সরকার 1981 সালে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। শিল্পায়ন ও নগরায়নের ফলে বায়ুমণ্ডলের যে ক্ষতিকারক উপাদানের মাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছিল তাকে আইনি কাঠামোর মাধ্যমে নিয়ন্ত্রণ করাই ছিল এই আইনের মূল ভিত্তি। পরবর্তীকালে 1987 সালে এই আইনটিকে আরও যুগোপযোগী সংশোধন করা হয়। লক্ষ্য উদ্দেশ্যগুলো দেখো, এই আইনের প্রথম পয়েন্ট হচ্ছে দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। এই আইনের সর্বপ্রধান উদ্দেশ্য হলো দেশ জুড়ে বায়ু দূষণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং তার মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার জন্য একটি সুনির্দিষ্ট আইনি পরিকাঠামো তৈরি করা। তারপর হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠন। বায়ু দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জাতীয় স্তরে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্য স্তরে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠন করা এই আইনের একটি অন্যতম প্রধান লক্ষ্য। এই পর্ষদগুলি দূষণ সংক্রান্ত নীতি নির্ধারণ ও তা কঠোরভাবে বাস্তবায়নের দায়িত্ব পালন করে। তারপরে হচ্ছে কি, বায়ুর গুণমান নির্ধারণ। শিল্প কারখানা, যানবাহন এবং অন্যান্য উৎস থেকে নির্গত দূষক পদার্থের একটি নির্দিষ্ট ও নিরাপদ মানদণ্ড স্থির করা। বায়ুর গুণমান যাতে মানুষের স্বাস্থ্য, প্রাণী ও উদ্ভিদের জন্য কোনোভাবেই ক্ষতিকর না হয় তা নিশ্চিত করা। তারপরে শিল্প অঞ্চল নিয়ন্ত্রণ। রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের সঙ্গে আলোচনা করে যে কোনো নির্দিষ্ট এলাকাকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ এলাকা হিসাবে ঘোষণা করা। এই সমস্ত নির্দিষ্ট এলাকায় দূষণকারী শিল্পের স্থাপন এবং প্রসারের ওপরে কঠোর নিষেধাজ্ঞা জারি করা এই আইনের অন্যতম উদ্দেশ্য।
তারপর হচ্ছে সচেতনতা ও গবেষণা। বায়ু দূষণ প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং বায়ু দূষণের প্রকৃত কারণ ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত বৈজ্ঞানিক গবেষণাকে উৎসাহিত করা। তারপরে শাস্তিমূলক ব্যবস্থা। আইন অমান্য করে যারা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ধোঁয়া বা ক্ষতিকারক গ্যাস পরিবেশে নির্গত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এই আইনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এবার পরের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন এর প্রধান লক্ষ্যগুলি কী কী, বা যেটাকে বলা হচ্ছে সিবিডি, এই সিবিডির লক্ষ্য। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে প্রথমেই সংজ্ঞা ও পটভূমি দেখো। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতারা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন, যা জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন নামে পরিচিত। এই আন্তর্জাতিক চুক্তির মূল ভিত্তি হল পৃথিবীর প্রতিটি জীবের অস্তিত্ব রক্ষা করা এবং মানুষের সুস্থায়ী উন্নয়নের স্বার্থে প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার নিশ্চিত করা। এবার এর উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য, প্রথম পয়েন্ট হচ্ছে জীববৈচিত্র্যের সার্বিক সংরক্ষণ। এই কনভেনশনের সর্বপ্রধান লক্ষ্য হল পৃথিবীর প্রতিটি স্তরে বাস্তুতন্ত্র, প্রজাতি এবং জিনগত বৈচিত্র্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। 2 নম্বর হচ্ছে, এটাই আর একটু আছে দেখো, বিপন্ন প্রজাতিগুলিকে চিহ্নিত করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করা। 2 নম্বর হচ্ছে সম্পদের সুস্থায়ী ব্যবহার। প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে জীববৈচিত্র্যের কোনো ক্ষতি না হয়। বর্তমান প্রজন্মের সার্বিক প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতির এই অমূল্য সম্পদকে সুরক্ষিত রাখা এর অন্যতম উদ্দেশ্য। তারপর সুষম ও ন্যায়সঙ্গত বন্টন। বিভিন্ন দেশের জিনগত সম্পদ এবং সেই সম্পর্কিত চিরাচরিত জ্ঞান ব্যবহারের মাধ্যমে যে বাণিজ্যিক বা অন্যান্য লাভ হবে তা সকল দেশের মধ্যে ন্যায়সঙ্গত ও সমানভাবে বন্টন করা এই চুক্তির একটি অন্যতম প্রধান দিক। তারপর আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। উন্নত দেশগুলি যাতে উন্নয়নশীল দেশগুলিকে প্রযুক্তিগত আর্থিকভাবে সাহায্য করে সেই বিষয়ে নিশ্চিত করার কথা এখানে বলা হয়েছে। তারপর সচেতনতা ও প্রশিক্ষণ। জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে বিশ্বজুড়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা এবং সংরক্ষণের কাজে যুক্ত কর্মীদের আধুনিক বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা আর নিজস্ব অধিকার প্রতিষ্ঠা। পরের পয়েন্ট, প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব ভৌগোলিক সীমার মধ্যে থাকা প্রাকৃতিক সম্পদের ওপরে তাদের নিরঙ্কুশ অধিকারকে এই কনভেনশনের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার পরের প্রশ্ন আছে, পরিবেশ সংরক্ষণের নিয়ম ও বিধানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পটভূমি দেখো, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। নিয়ম ও বিধির প্রয়োজনীয়তা: প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার রোধ, দূষণ নিয়ন্ত্রণ, শাস্তি প্রদান, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা, কর্পোরেটর দায়িত্ববোধ নিশ্চিতকরণ আর সুস্থায়ী উন্নয়নের ভিত্তি গঠন। এই হচ্ছে আজকের ক্লাস। এইভাবে প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লেখার চেষ্টা করবে, ভালো নম্বর অবশ্যই পাবে।